বিটিভি পড়তো না আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। একটু আগে তোমরা বাংলা ক্লাস করলে, এখন আমার সাথে তোমাদের একটা ইংরেজি ক্লাস হবে। আজকের ক্লাসের মধ্যে থেকে আমরা এমন একটি অসাধারণ টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেইটাতে ক্লাস 6 থেকে শুরু করে ইন্টার সেকেন্ড ইয়ার, তার মানে বলা যায় যে কলেজের স্টুডেন্টদের পর্যন্ত এটাতে সমস্যা থাকে অনেক সময়। আজকে আমরা আলোচনা করব ক্লজ নিয়ে। এই ক্লজ হলো আমাদের এমন একটি বিষয় যেটা ইংরেজি গ্রামারের মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে থেকে একটা, যেটা ক্লিয়ার থাকা, যেটা একদম পরিপূর্ণভাবে কনসেপ্ট একদম ফুল ক্লিয়ার থাকা, এটা একটা স্টুডেন্টের জন্য খুব দরকার। আর ইংরেজি পড়ার ক্ষেত্রে এই ক্লজটা আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি। যারা চেঞ্জিং সেন্টেন্স করো তোমরা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যাদের কাছে অনেক বড় একটা ঝড়ের মতো মনে হয়, এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে থেকে সর্বপ্রথম যে ধারণটি, যে কনসেপ্টটি তোমার দরকার হবে, সেটাই হলো ক্লজ। আর এই ক্লজ আমাদের জন্য প্রতিদিন ব্যবহারের জন্য, অর্থাৎ আমরা যারা ইংরেজি প্র্যাকটিস করি, যে বলতে চাই, আমাদের ক্লজ সম্পর্কে ধারণা আসলে ক্লিয়ার থাকা উচিত। আমি আশা করি যে তোমরা এই ক্লাসটি খুবই মনোযোগ সহকারে করবে, এবং আমি এটাও আশা রাখি যে এই ক্লাস থেকে আজকের ক্লজের কনসেপ্টটা তোমাদের কাছে ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ। এখন কথা হলো, যারা যারা এই ক্লাসটি করতেছো তারা, আমি চাই যে তোমরা তোমাদের ফেসবুক আইডি থেকে এটাকে শেয়ার করে দাও, যেন তোমার বন্ধুরাও দেখতে পারে। আর দ্বিতীয় আমি আরও যে জিনিসটা বলবো সেটা হলো, তোমরা খাতা কলম নিয়ে বসো, কারণ আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে, অর্থাৎ এই যে টপিক্সটার মধ্যে থেকে অনেকগুলো বিষয় আছে যেগুলা তোমাদের নোট করে রাখা খুব বেশি দরকার হবে। আমি সহজ করে দেওয়ার চেষ্টা করছি, এই জন্য আমরা সবাই একটু খাতা কলম নিয়ে বসবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো আজকে আমাদের এই ক্লজ সম্পর্কে, ক্লজ বলতে অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে? ক্লজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস ওয়ার উই ক্যান গেট আ সাবজেক্ট অ্যান্ড আ ফাইনিট ভার্ব। সো লেটস স্টার্ট। আমরা আজকে এই ক্লজের চ্যাপ্টারের মধ্যে থেকে কি কি করব? দেখো আজকের ডিসকাশনের বিষয়গুলো কি কি। ফার্স্ট, আমাদের ডিসকাশনের বিষয়টা হবে যে আমরা এখানের মধ্যে থেকে সর্বপ্রথম কোন কোন জিনিসগুলো আলোচনা করব। একটা তো হবে ক্লজ, ক্লজ নিজে, অর্থাৎ ক্লজ কীভাবে আসতেছে এবং ক্লজ কাকে বলে, এবং এটা সম্পর্কে একটা ধারণা। এরপরে ক্লাসিফিকেশন অফ ক্লজ, দ্যাট মিনস ক্লজ কত প্রকার এবং কি কি, সেগুলো আসবে। এরপরে আমাদের এই ক্লজের মধ্যেই আলোচনার বিষয়ের মধ্যে থেকে আমরা পেয়ে যাব মেইন ক্লজকে, যেটা এর ক্লাসিফিকেশনের মধ্যে একটা বিষয়। মেইন ক্লজের ধারণা শেষ করে আমরা চলে যাব সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে, অর্থাৎ এইটাও আরেকটি ক্লজ। এবং এই সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে একটু বিস্তারিত কিছু জিনিস রয়েছে, এজন্যই বলেছি তোমরা খাতা কলম নিয়ে বসো, একদম স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত। ক্লাস তো অল্প সময় হবে, কিন্তু শিখবো আমরা অনেক কিছু। ঠিক আছে, সো এখানের মধ্যে থেকে ক্লাসিফিকেশন অফ সাবঅর্ডিনেট ক্লজ, এইটা আমরা খুব সুন্দর করে শেখার চেষ্টা করব। এরপরে আমরা যে জিনিসটা করব, কোঅর্ডিনেট ক্লজ দিয়ে আমরা ক্লাসটা মোটামুটিভাবে শেষের পর্যায়ে নিয়ে যাব। অ্যান্ড ফাইনালি তোমাদের জন্য আমি এই টোটাল টপিকটাকে সামারাইজ করে দিয়েছি, যেন তোমরা খুব সহজে বুঝতে পারো এন্ডিংয়ে। কারণ কি, শুধু সামারি বুঝলে কিন্তু তুমি পুরো বিষয়টা বিস্তারিতভাবে পাচ্ছ না, ঠিক না? তো এই জন্য তোমাকে একটু বিস্তারিত বুঝতে হবে, এবং শেষে সামারিটাকে তোমাকে বুঝতে হবে। অ্যান্ড ফাইনালি লাস্ট আমরা যে জিনিসটা করবো সেটা হলো একটা কুইজ থাকবে আজকে। আর এই কুইজটা তোমরা একটি কিউআর কোড পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কুইজের মধ্যে জয়েন করবে, এবং সেখান থেকে অ্যান্সারগুলো আমাদের কাছে তোমরা সাবমিট করতে পারবে। এখন আমি চাই তোমরা সবাই কুইকলি এই ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমি একটু দেখি যে কে কে সাবমিট করতেছো, এবং আমি নিজেও কিছু শেয়ার দিয়ে রাখার চেষ্টা করি। 30 সেকেন্ডের মধ্যে আমরা হয়তো ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। মাশাআল্লাহ। ওকে, আমরা চেষ্টা করব যেন আমাদের এই ক্লাসটা সবাই উপকৃত হয়, এবং সবাই যেন এখান থেকে উপকৃত হয়ে ক্লাসটা আজকে পুরোপুরিভাবে ক্লিয়ার করেই ছাড়ব। ঠিক আছে, আচ্ছা, আমরা এখানের মধ্যে থেকে কয়েকটা জায়গার মধ্যে থেকে আমি দিচ্ছি। তারপরে আমাদের হ্যাঁ, ভেরি গুড। ঠিক আছে,
আমরা একটুখানি এই ক্লাসটা খুব সুন্দর করে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এখন আমাদের প্রথম যেই বিষয় সেটাতে চলে যাচ্ছি। তো চলো আমরা একটুখানি জাম্প করি আমাদের পরের যে টপিকসটা আছে সেটাতে। বাই দ্য ওয়ে, এখানের মধ্যে থেকে আমরা আমাদের পরের যেই পেজটা সেটা সাজিয়েছি একদম টোটালি ক্লজ সম্পর্কে অ্যাকচুয়াল কনসেপ্টটুকু দিয়ে। ঠিক আছে, আমি আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ আমাকে, ঠিক না? ক্লজ, দেখো ক্লজ বলতে গেলে অ্যাকচুয়ালি কী জিনিসটা বোঝায়? ক্লজ হলো বাক্যের এমন একটি অংশ, ইটস এ পার্ট অফ আ সেন্টেন্স উই ক্যান সে, যেখানের মধ্যে থেকে আমরা সাবজেক্ট পাবো এবং ফাইনিট ভার্ব পাবো। ঠিক আছে, সাবজেক্ট থাকতে হবে এবং ফাইনিট ভার্ব থাকতে হবে। দেখো ফাইনিট ভার্ব এটা একটা ক্লিয়ার করার বিষয়। ফাইনিট ভার্ব আমরা যখনই পাবো তখনই, আচ্ছা, তো আমরা যখন নাকি ফাইনিট ভার্বটা যেখানেই পাবো না কেন সেটা আমাদের ক্লজ হওয়ার জন্য উপযুক্ত। অর্থাৎ আমরা কোনো একটা বাক্যের একটি অংশের মধ্যে যখনই ফাইনিট ভার্ব পাবো একটা টোটাল ফুল স্টপের আন্ডারে, দ্যাট মিনস কি লাইনটা শুরু করলাম একটা ফুল স্টপ দিলাম, এর আন্ডারে যে কয়টা ফাইনিট ভার্ব আছে আমরা সেগুলোকে এক একটা ক্লজ বলতে পারি। ক্লজ এবং সাবজেক্ট যদি থাকে সেগুলোকে ক্লজ বলা যাবে। ঠিক আছে, সো এখানের মধ্যে থেকে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব যদি থাকে আমরা সেটাকে ক্লজ বলতে পারবো। দেখো এটি কখনো কখনো সম্পূর্ণ বাক্য হতে পারে, আবার কখনো অন্য বাক্যের অংশ হিসেবেও থাকতে পারে। দেখো একটি সেন্টেন্স যদি আমি তোমাদের সামনে একটুখানি থ্রু করি, যেমন ধরো আই গট জিপিএ 5, কেউ একজন ছেলে এটা বললো আই গট জিপিএ 5। এই জায়গার মধ্যে থেকে আই সাবজেক্ট হিসেবে আছে, হ্যাঁ সাবজেক্ট হিসেবে আছে। এরপরে গট এটা ভার্বের পাস্ট ফর্ম এর মধ্যে রয়েছে, যেটা অ্যাকচুয়ালি একটা ফাইনিট ভার্ব। আমি তোমাদেরকে পরিপূর্ণ ধারণা দিব যে ফাইনিট ভার্বগুলো আসলে কী কী এবং আমাদের নন ফাইনিট ভার্বগুলো চেনার কিছু শর্টকাট উপায়। আজকের ক্লাসটা বললাম না একটা চমৎকার ক্লাস হবে ইনশাআল্লাহ, সেই জন্য আমরা ফাইনিট ভার্ব এবং নন ফাইনিট ভার্ব এই দুইটা ভার্ব একটুখানি ক্লিয়ার হয়ে যাব। বাই দ্য ওয়ে, যেখানে বলতেছিলাম যে কখন এটা সম্পূর্ণ বাক্য হতে পারে, যেমন আই গট জিপিএ 5 যদি এটা কেউ বলে তাহলে এই পুরো বাক্যের মধ্যে আমরা একটা ফাইনিট ভার্ব পাচ্ছি কিনা বলো? এখানের মধ্যে থেকে যদি আমরা বলি যে দো হি গেটস জিপিএ 5, যদিও সে জিপিএ 5 পেয়েছে, আমরা এখানের মধ্যে থেকে যদি বলি যে অন্য আরেকটা সেন্টেন্সের কথা আমরা বলতে পারি, যেমন ধরো দো হি গেটস জিপিএ 5 হিজ মাদার উইল এংরি। এখানের মধ্যে থেকে আমরা মনে করো যে এইটা না, কোনো একটা জায়গার মধ্যে থেকে যদি তুমি একটি সাবঅর্ডিনেট ক্লজও পাও, আমরা সামনে এই জিনিস সম্পর্কে আলোচনা করব। বাই দ্য ওয়ে, সম্পূর্ণ বাক্য হতে পারে, আবার কখনো কখনো কি বাক্যটা অসম্পূর্ণ থাকতে পারে, কিন্তু যদি বাক্যের মধ্যে ফাইনিট ভার্ব পাওয়া যায় সেটাই হয়ে যাবে কি আমাদের মূলত ক্লজ। এখন দেখো এখানে আমাদের মনে রাখার মূল বিষয় হলো কি, ক্লজ হতে হলে ফাইনিট ভার্ব আবশ্যক এবং ফাইনিট ভার্ব ছাড়া ক্লজ হওয়া যায় না। এখানে আমরা আরেকটা কনসেপ্ট রেজ করতে পারি, একটা হলো ফ্রেজ আরেকটা হলো ক্লজ। আমরা ফ্রেজ সম্পর্কে আরেকটা ক্লাস ইনশাআল্লাহ আলোচনা করব। এইখানে জাস্ট আমরা বুঝে রাখতেছি যে ফাইনিট ভার্ব থাকলে সেটা ক্লজ হতে পারে। যদি আমি বলি যদিও সে অসুস্থ ছিল, দো হি ওয়াজ ইল, হ্যাঁ হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, যদিও সে অসুস্থ ছিল সে মিটিংকে অ্যাটেন্ড করেছিল। এই জায়গার মধ্যে থেকে দো হি ওয়াজ ইল, এখানে দেখো ওয়াজ এইটা একটা ফাইনিট ভার্ব। এই জায়গাটা যদি আমি শুধুমাত্র বলি দো হি ওয়াজ ইল, এই বাক্যটা অসম্পূর্ণ, কিন্তু এটা বাক্যের একটা অংশ। কিভাবে? এটার মধ্যে একটা ফাইনিট ভার্ব পেয়ে যায়। আর পরের যে অংশটা হি অ্যাটেন্ডেড দ্য মিটিং, এটা বাক্যের একটা পরিপূর্ণ অংশ, তবুও আমরা এই জায়গার মধ্যে থেকে ফাইনিট ভার্ব পাচ্ছি, দ্যাট মিনস এটা একটা ক্লজ এবং এই পাশে যেটা আছে এটাও ক্লজ, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। আমরা এইটাই পরবর্তী আমাদের পেজের মধ্যে আলোচনা করবো ইনশাআল্লাহ। জাস্ট ওয়েট। দেখো আমাদের বেসিক্যালি ক্লজ সম্পর্কে ধারণা, ফাইনিট ভার্ব এন্ড নন ফাইনিট ভার্বের ক্ষেত্রে আমরা বেসিক্যালি যে জিনিসটা জানি, ফাইনিট ভার্ব মূলত সেই সমস্ত ভার্বগুলোকে বোঝায় যেই ভার্বগুলা আমার সেন্টেন্সের সাবজেক্ট এবং টেন্সের থ্রুতে পরিবর্তন হয়। অর্থাৎ আমি যদি বলি আই ইট রাইস, এটা প্রেজেন্ট টেন্সে বললাম, কিন্তু এটা সাবজেক্ট এবং টেন্সের কারণে যদি কোনো ভার্ব পরিবর্তন হয় সেই ভার্বটাই অ্যাকচুয়ালি কি আমাদের ফাইনিট ভার্ব, সেই ভার্বটাকে অ্যাকচুয়ালি আমাদের ফাইনিট ভার্ব। দ্যাট মিনস যেই ভার্ব সাবজেক্ট এবং টেন্সের কারণে পরিবর্তন হয় সেটাকে আমরা ফাইনিট ভার্ব বলবো, আর যেই ভার্বটা সাবজেক্ট এবং টেন্সের কারণে পরিবর্তন হয় না সেটাকে আমরা নন ফাইনিট ভার্ব বলবো। আমরা একটা ছকের মাধ্যমে বিশ্লেষণ করি, এরপর আরও কিছু কথা আছে তোমাদের সাথে ইনশাআল্লাহ আলোচনা করবো। জাস্ট ওয়েট। এখানের মধ্যে দেখো আমাদের ভার্বের টাইপগুলো আমি একটু আলাদা করে রেখেছি। একটা হলো আমাদের এইখানের মধ্যে থেকে যেটা থাকবে সেটা হলো আমাদের ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্বের বিষয়টা অ্যাকচুয়ালি কি, ফাইনিট ভার্বের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব যে
হোয়াট ইট ডাজ, এটা অ্যাকচুয়ালি কি কাজ করে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কি টেন্স এবং পার্সন অনুযায়ী বদলায়, যেটা আমি মাত্রই তোমাদের সাথে বললাম। কিন্তু নন ফাইনাইট ভার্বের আসলে কাজটা কি? কাজটা হলো এটা টেন্সের পরিবর্তন করে না অথবা সাবজেক্ট অনুযায়ীও বদলায় না। দ্যাট মিনস কি টেন্স এবং সাবজেক্টের থ্রুতে এটা পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, এখন দেখো আমরা এইটার মধ্যে আসলে কি করতেছি। দ্যাট মিনস আমাকে একটাতে বলছে টেন্স এবং পার্সন অনুযায়ী বদলায়, আর একটা টেন্স এবং পার্সন অনুযায়ী এটা কি হয় না, চেঞ্জ হয় না। এখন এটার একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে। দেখো এই জায়গার মধ্যে থেকে আমি যদি বলি হি গোজ টু স্কুল, এটা প্রেজেন্ট টেন্স আমি বলেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কিন্তু দেখো এইটাকেই যদি আমি পাস্ট টেন্সে বলতাম তাহলে বলতাম কি হি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল। এই জায়গার মধ্যে থেকে আমার এই ভার্বটা কিন্তু পরিবর্তন হইতো। দ্যাট মিনস যেই ভার্বটা তার টেন্সের কারণে পরিবর্তন হচ্ছে সেই ভার্বটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এখন তো টেন্সের কথা বললাম। যদি আমি এখানে হি না বলে আই অথবা উই বলতাম তখন কিন্তু এখানে আর ইএসটা হতো না। ঠিক আছে, তখন ইএসটা কাটা যেত। এখন কথা হলো তাহলে আই অথবা উই গো টু স্কুল যদি আমরা বলি, তাহলে উই গো টু স্কুল এইটা যদি আমি বলতে চাই, দ্যাট মিনস কি এটা সাবজেক্ট একই থাকার পরও কিন্তু পরিবর্তন হচ্ছে। দ্যাট মিনস বলা যায় যে টেন্স পরিবর্তন হোক বা সাবজেক্ট পরিবর্তন হোক, এই দুইটার কারণে যদি কোনো ভার্বের পরিবর্তন আমরা দেখতে পাই সেই ভার্বটাই অ্যাকচুয়ালি ফাইনাইট ভার্ব, সেই ভার্বটাই অ্যাকচুয়ালি ফাইনাইট ভার্ব। এবং আমরা ঠিক এর পরেরটাই দেখতেছি যেটা আমাদের টেন্স এবং সাবজেক্ট পরিবর্তন হচ্ছে না। দেখো একটা বিষয় আমি বলতেছিলাম কি আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। এখানের মধ্যে থেকে ওয়ান্ট এটাও কিন্তু একটা ভার্ব, ঠিক না? এটা একটা ভার্ব। আবার এই গো এইটাও একটা ভার্ব। কিন্তু দেখো আই ওয়ান্ট টু গো, কিন্তু আমি যদি এটা বর্তমানে বলছি যে আমি যেতে চাই, যদি আমি যেতে চাইতাম, যদি আমি এইখানের মধ্যে থেকে অতীতের কোনো একটা জিনিসকে বলি আই ওয়ান্টেড, কিন্তু টু গো কিন্তু চেঞ্জ হচ্ছে না। আই ওয়ান্টেড টু গো, আই ওয়ান্টেড টু গো। এই জায়গাটার মধ্যে থেকে যদি আমি এখানের মধ্যে থেকে টেন্স না বরং সাবজেক্টে পরিবর্তন করি, হি ওয়ান্টস টু গো, হি ওয়ান্টস টু গো, এই জায়গার মধ্যে থেকে তখন এস হয়ে যাবে যদি আমরা এখানের মধ্যে থেকে হি বা থার্ড পারসন ইউজ করি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করলে এখানে যেহেতু এস হচ্ছে, কিন্তু দেখো টু গো এর কোনো পরিবর্তন হচ্ছে না। দ্যাট মিনস এই যে ভার্বের অংশটুকু, এই ভার্বটাকে আমরা তখন কি নন ফাইনাইট ভার্ব বলবো। ঠিক আছে, এইটা একটা বিষয়। সেকেন্ডলি দেখো আই অ্যাম গোয়িং, আমি এখানের মধ্যে থেকে আই অ্যাম গোয়িং বললাম। এই জায়গাটার মধ্যে থেকে যদি আই অ্যাম গোয়িং না বলে আমি অতীতের কথা বলি, আই এম গোয়িং আমি যাচ্ছি, এটাকে যদি আমি যাচ্ছি মানে এখানের মধ্যে থেকে অতীতের কথা যদি আমরা বলি, তাহলে এই এমটাকে জাস্ট পরিবর্তন করে দেবো, আই এর সাথে কি বসে আই ওয়াজ গোয়িং। দেখো এই ভার্বটা পরিবর্তন হচ্ছে, এই ভার্বটা পরিবর্তন হচ্ছে, কিন্তু গোয়িং এর কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, তার মানে কি আমরা একটা পাচ্ছি যে এই জায়গার মধ্যে থেকে টু প্লাস ভার্ব যদি থাকে সেটা পরিবর্তন হয় না, আবার ভার্ব প্লাস আইন যদি থাকে সেটাও কি আমাদের টেন্স এবং সাবজেক্টের থ্রুতে চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, আর আরেকটা যদি বলি আই হ্যাভ গন, আই হ্যাভ গন, এখানে টেন্সটাকে ঠিক রাখলাম, সাবজেক্টটা শুধু আই এর বাদ দিয়া আমি এখানের মধ্যে একটা শি লিখলাম, শি, তাহলে শি হ্যাজ গন হয়ে যাবে। কি হবে? শি হ্যাজ গন। এই জায়গাটার মধ্যে দেখো আমাদের সাবজেক্টের পরিবর্তনের কারণে কিন্তু ভার্বের এই অংশটা পরিবর্তন হচ্ছে, কিন্তু এই অংশটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। দ্যাট মিনস আমরা ভার্বের যেই অংশকে টেন্সের কারণে অথবা সাবজেক্টের কারণে পরিবর্তন হতে দেখি সেটাই অ্যাকচুয়ালি কি আমাদের ফাইনাইট ভার্ব। আর বাক্যের মধ্যে থেকে কোনো ভার্ব যদি টেন্সের কারণে বা সাবজেক্টের কারণে পরিবর্তন হয় না, তখন সেইটাই হয়ে যাবে আমাদের নন ফাইনাইট ভার্ব। আমি আশা করি তোমাদের কাছে এই ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্বের কনসেপ্টটা ক্লিয়ার। দেখো এখানের মধ্যে থেকে আমি যদি একটু সহজ করে তোমাদেরকে বলে দেই তাহলে কি হবে, আমাদের ভার্ব অর্থাৎ ফাইনাইট ভার্ব কোনগুলো? অ্যাকচুয়ালি আমাদের ভার্ব ওয়ান অর্থাৎ আমরা যেটাকে বেস ফ্রম বলি বা প্রেজেন্ট ফ্রম বলি, এইটাকেই বলা হচ্ছে কি আমাদের এটা একটা ফাইনাইট ভার্ব। ভার্ব টু অর্থাৎ পাস্ট ফ্রম এটাও ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এবং যদি কোনো সময় আমরা ভার্বের সাথে এস ইএস অর আইইএস এটা পাওয়া যায় তখন সেটা কি হয়ে যাবে, তখন সেটা কি হবে আমাদের ফাইনাইট ভার্ব হয়ে যাবে। এবং কোনো সময় এবং অক্সিলারি ভার্ব সবগুলা আমাদের ফাইনাইট ভার্ব, এবং সাথে মোডাল ভার্বগুলোও ফাইনাইট ভার্ব। কারণ কি মোডাল ভার্বগুলো তো পরিবর্তন হয় কি না বলো? দ্যাটস ওয়াই আমরা এখানে কয়েকটা জিনিস পাচ্ছি একদম ইজি ফরম্যাটে। ঠিক আছে, একদম ইজি ফরম্যাটে। আশা করি এই ক্লাসটা তোমার জন্য উপকারী হচ্ছে, কারণ কি আমি একদম শর্টকাটে নিয়ে আসার চেষ্টা করছি যে ফাইনাইট ভার্ব যেন দেখলেই চিনো। কোনো একটা সেন্টেন্সের মধ্যে থেকে তুমি প্রেজেন্ট ফর্ম দেখতেছো, দ্যাট মিনস কি ওইটা তোমার ফাইনাইট ভার্ব। তো কোনো জায়গায় তুমি পাস্ট ফর্ম দেখতেছো, এটাও ফাইনাইট ভার্ব, পাস্ট পার্টিসিপল না কিন্তু, হ্যাঁ প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম। এবং কোনো সময় দেখতেছো কোনো একটা ভার্বের সাথে এস বা ইএস আছে, হ্যাঁ চিরাচরিত একটা শব্দ আই ইট রাইস। দেখো এখানে মধ্যে হি ইটস রাইস, এটা তো ছোট কাল থেকে শুনে আসতেছে, ঠিক না?
হ্যাঁ, হি স্টার্টস আ জব, যদি আমরা এখানে বলি তাহলে দেখো ভার্বের সাথে এস বাই এস আছে, দ্যাট মিনস কি ওইটা ফাইনাইট ভার্ব, একবারে চেনা যাচ্ছে। তারপরে আমরা যদি কোনো অক্সিলারি ভার্ব পাই, যে তোমাদেরকে এখানে দেখালাম এই যে অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব, এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলা অ্যাকচুয়ালি আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে, এবং অক্সিলারি ভার্ব সবসময় কি আমাদের ফাইনাইট ভার্ব, এবং মোডাল ভার্ব যেগুলো, এই মোডাল ভার্বগুলোও কিন্তু কি, মোডাল ভার্বগুলোও আমাদের ফাইনাইট ভার্ব। এখন কথা হলো কি, যে তাহলে নন ফাইনাইট চিনবো কেমনে? নন ফাইনাইট চিনার জাস্ট তিনটে উপায়। একটাকে আমরা বেসিক্যালি জিরান বলি, ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি। দেখো জিরানের কনসেপ্টটা সাথে প্রেজেন্ট পার্টিসিপল এর কনসেপ্টটা আমরা ইনশাল্লাহ একটা ক্লাসে ক্লিয়ার করে ফেলবো। বাই দ্য ওয়ে, এখানে দেখো একটা হলো কি আমাদের ভার্ব প্লাস আইএনজি, যেহেতু আগে এটাই বলছি তাহলে সেকেন্ডে ছিল যদিও, এখানে ভার্ব ওয়ান প্লাস আইএনজি এটা হলো কি আমাদের জিরান হিসেবে আমরা দেখতে পাই, বা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে দেখতে পাই। সেকেন্ডলি আমরা কোনো সময় 2+V1, দেখো 2+V1 এর জিনিসটাও কিন্তু আমি উল্লেখ করেছি একটা এক্সাম্পলের সাহায্যে, তুমি ওইটাও বুঝতে পারতেছো। এবং 3 নম্বরে যদি আমরা কোনো সময় V3 পাই, দেখো V3 কখনো পরিবর্তন হয় না সেন্টেন্সে, V3 হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরবর্তীতে বসে, আর এই V3টা আমার বেসিক্যালি যেহেতু পরিবর্তন হয় না টেন্সের কারণে অথবা সাবজেক্টের কারণে, এটা হয়ে যাবে আমাদের নন ফাইনাইট ভার্ব। আশা করি জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার, যদি পারো এটা খাতার মধ্যে উঠায় রাখো, আশা করি এই জিনিসটা তোমাদের কাছে একদম ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বকে সুপার ক্লিয়ার করে দিবে। ঠিক আছে, আমরা পরবর্তী আমাদের পেজে চলে যাচ্ছি। দেখো আমাদের পরবর্তী পেজের মধ্যে থেকে আমরা ক্লজ সম্পর্কে আলোচনা করেছি, কারণ যেহেতু ক্লজ সম্পর্কে আলোচনা করতেছিলাম এর মাঝে আমরা ফাইনাইট এন্ড নন ফাইনাইট ভার্বের কনসেপ্টটা ক্লিয়ার করলাম। এখন আমাদের ক্লজের মধ্যে থেকে আমরা একটু দেখব। দেখো আমাদের বলছিলাম যে কাইন্ডস অফ ক্লজ, দ্যাট মিনস কি ক্লজ অ্যাকচুয়ালি কত প্রকার সেটা আমরা একটুখানি যদি দেখি, তাহলে এই জায়গার মধ্যে থেকে দেখব একটা হলো মেইন ক্লজ, মেইন ক্লজ, ঠিক আছে, আরেকটা দেখবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ, আরেকটা দেখবো আমরা কোঅর্ডিনেট ক্লজ। মেইন ক্লজ যেটা, এইটাকে কেউ কেউ আমরা প্রিন্সিপাল ক্লজ বলে থাকি, কোনো সময় আমরা এটাকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ কি স্বাধীন উপবাক্য বলে থাকি, ঠিক আছে। আর এখানের মধ্যে থেকে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ কি এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা নির্ভরশীল ক্লজ, ঠিক আছে, আরেকজনের কাঁধে ভর করে চলে, ঠিক আছে, বাক্যের আরেকটা অংশের উপরে ভর করে চলে, এটা কি ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। আরেকটা আছে কোঅর্ডিনেট ক্লজ, এটাও খুব ইজি। যদি তোমরা এই ক্লজ সম্পর্কে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কিন্তু একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। আমরা একটু আমাদের পরের পেজে চলে যাচ্ছি। আমাদের পরের পেজের মধ্যে থেকে আমরা দেখব প্রথমেই আমাদের মেইন ক্লজকে নিয়ে আমরা আলোচনা করেছি। দেখো আমাদের মেইন ক্লজ সম্পর্কে, মেইন ক্লজ অ্যাকচুয়ালি কি, মেইন ক্লজ যদি আমরা একটুখানি ভালো করে ক্লিয়ার করি, আমি পুরোটা কি দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। ওকে, আমরা এখানের মধ্যে থেকে যদি একটুখানি দেখি আমাদের মেইন ক্লজ সম্পর্কে। মেইন ক্লজ অ্যাকচুয়ালি কি প্রিন্সিপাল ক্লজ বলেছিলাম, এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অর্থাৎ স্বাধীন একটা ক্লজের কথা বলা হচ্ছে। এখানের মধ্যে বলা হচ্ছে যেই ক্লজে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে এবং পৃথকভাবে স্বাধীন অর্থ প্রকাশ করতে পারে, তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। দেখো ক্লজ বলতে গেলেই আমাদের কিন্তু এই যে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব এটা বারংবার আমরা দেখব। দ্যাট মিনস কি এই দুইটা ছাড়া কিন্তু বেসিক্যালি আমরা ক্লজ কল্পনা করতে পারবো না, কারণ ক্লজ হইতে হলে প্রথমে বলছিলাম ক্লজ হইতে হলে ফাইনাইট ভার্ব থাকতেই হবে। সেকেন্ডলি আমাদের সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, কিন্তু বাক্যের যে অংশের মধ্যে সেটা আছে সেটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, সেটাকে বলা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ, ঠিক আছে। এই জায়গার মধ্যে একটু দেখো, আমি এখানের মধ্যে দুইটা বৈশিষ্ট্য আলাদা করে উল্লেখ করছি। একটা বৈশিষ্ট্য হলো কি একটি পূর্ণাঙ্গ বাক্য হয়, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য হয়। দ্যাট মিনস কি এটা মনে করো যে এমন একটা বাক্যের মধ্যে আছে যে বাক্যের আরো একটা অংশ আছে, বাক্যের আরেকটা অংশ আছে। এখন বাক্যের এই দুইটা অংশের মধ্যে থেকে এইটাকে যদি আমি ওইটা বাদও দিয়ে দিই, ফুল স্টপ দিয়ে দিই, সামনে কিছু নাও লাগাই, তাহলে কি হয়ে যাবে, এটা অ্যাকচুয়ালি আমার পরিপূর্ণ বাক্যের রূপ নিতে পারে। এই জন্য এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে স্বাধীন বাক্যাংশ। এখানের মধ্যে আমি যদি বলি নিজের অর্থ সম্পূর্ণ বোঝাতে পারে, নিজের অর্থ কি সম্পূর্ণভাবে বোঝাতে পারে। দ্যাট মিনস আমরা যদি একটি পূর্ণ বাক্যর কথা বলি তাহলেও সেটা পসিবল, এটা আবার নিজেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারতেছে, আরেকজনের উপর নির্ভরশীল না। দ্যাটস ওয়াই কি সেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ। দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, আই ওয়েন্ট টু স্কুল দো ইট ওয়াজ রেইনিং। দ্যাট মিনস কি মানে বৃষ্টি পড়তেছিল ধরো, আর তো আমি স্কুলে গেছি। এই জায়গার মধ্যে থেকে আমি স্কুলে গিয়েছি যদিও বৃষ্টি পড়তেছিল, এই জায়গাটার মধ্যে থেকে আমি যদি এতটুকু অংশকে কল্পনা করি, মনে করো আই ওয়েন্ট টু স্কুল, দেখো এখানে আমাদের থেকে কি আছে, আমাদের ফাইনাইট ভার্ব আছে, এখানে আমাদের কি আছে, আমাদের সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এইটা একটা অংশ। আবার এইখানের মধ্যে থেকেও কি আমরা একটা ফাইনাইট ভার্ব পেয়ে যাচ্ছি,
সাথে আমরা এখানে আমাদের থেকে একটা সাবজেক্ট পেয়ে যাচ্ছি। এটা কিন্তু বাক্যের একটা মানে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ, কিন্তু পার্থক্য হলো বাক্যের এই অংশকে রেখে আমি যদি এখানে একটা ফুল স্টপ দিয়ে দিই, এই বাক্যর অংশটা না বললাম, তাহলে কিন্তু বাক্যটা কি পরিপূর্ণ। বাক্যটা কি এখানে বাক্যটা পরিপূর্ণ, দ্যাট মিনস কি ফুল স্টপ বসাইলে বাক্যটা একদম পরিপূর্ণ রূপ নিতে পারে। সো এই জায়গাটার মধ্যে থেকে হলো মূল বিষয় যে আমি কোন একটা বাক্যকে যদি ফুল স্টপ দেওয়ার পরে ওই অংশটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে, এটাই অ্যাকচুয়ালি আমাদের মেইন ক্লজ। এটাই কি আমাদের অ্যাকচুয়ালি মেইন ক্লজ। আচ্ছা, সো এখানে আমাদের থেকে দেখো মেইন ক্লজের অংশটা হলো কি আই ওয়েন্ট টু স্কুল। আমি যদি এটার পরে তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, আশা করি তোমরা এই এক্সাম্পলের থ্রুতে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই জায়গার মধ্যে থেকে সবকিছু আমি সেম রাখছি এই পর্যন্ত। এই জায়গার মধ্যে যায় আমি একটু চেঞ্জ করছি, কিছু এক্সাম্পল তোমাদের জন্য দিছি। দেখো আমি এটা বোঝানোর জন্য তোমাদেরকে একটুখানি করি। দেখো এই পুরা অংশের মধ্যে থেকে, অর্থাৎ এই পুরো অংশ, অর্থাৎ আই অ্যাট আ বোল অফ নুডলস, এই জায়গার মধ্যে থেকে আমরা একটা মাত্র ফাইনাইট ভার্ব পাচ্ছি। আমরা জানি না V1 V2 ভার্বের সাথে এস বাই এস অক্সিলারি ভার্ব এবং সাথে কি মোডাল ভার্ব, এগুলো হলো কি আমাদের ফাইনাইট ভার্ব। দেখো এখানে আমরা একটা V2 পাচ্ছি, অর্থাৎ কি ভার্বের পাস্ট ফর্ম পাচ্ছি। দ্যাট মিনস কি এই টোটালটার মধ্যে পাস্ট ফর্ম কয়টা আছে বা ফাইনাইট ভার্ব কয়টা আছে? একটা। পাস্ট ফর্ম কয়টা? একটা। দ্যাট মিনস কি ক্লজ এখানে আমাদের থেকে একটা, ফাইনাইট ভার্ব একটা, দ্যাট মিনস কি ক্লজও একটা। ফাইনাইট ভার্ব যদি দুইটা থাকতো তাহলে ক্লজ হতো দুইটা। তার মানে এখানে আমাদের বোঝানো হচ্ছে যদি আমরা একটা ফাইনাইট ভার্ব পাই তাহলে কি পুরা এটাই একটা ক্লজ। এখন যেহেতু ফুল স্টপ আসছে, হতেই পারে এইটা একই সাথে, এটা একই সাথে মেইন ক্লজ, একই সাথে একটা পূর্ণাঙ্গ বাক্য, পুরো একটা সেন্টেন্স। ঠিক আছে, বেসিক্যালি সেন্টেন্সের মধ্যে থাকার মধ্যে একটা পোর্শনকে আমরা ক্লজ বলি, কিন্তু কোনো সময় ওই পোর্শনটা পুরোপুরি বাক্য হতে পারে। যেমন এখানে আমাদের থেকে একটা ফাইনাইট ভার্ব পাচ্ছি, আর সাথে কি একটা ফাইনাইট ভার্ব পাওয়ার সাথে সাথে এইটা আমাদের একটা পরিপূর্ণ অংশ, দ্যাট মিনস কি এটা পুরোটা একটা সেন্টেন্স। দ্বিতীয়তে আমরা এখানে দেখি, তার মানে কি এখানের মধ্যে বোঝা যাচ্ছে কি এটা একটা মেইন ক্লজ, সাথে এটা কি একটা পরিপূর্ণ বাক্য। ঠিক আছে, আচ্ছা, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি সাকসেস, এই জায়গার মধ্যে থেকে আমরা একটু যদি দেখি, এই যে ওয়ার্ক, এটা একটা ফাইনাইট ভার্ব, এটা কি একটা ফাইনাইট ভার্ব। তাহলে দেখো এই জায়গার মধ্যে থেকে যদি আমি উইলকে চিন্তা করি, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে থেকে আমি দুইটা ফাইনাইট ভার্ব পাচ্ছি, দ্যাট মিনস কি এখানে দুইটা ক্লজ, দুইটা ফাইনাইট ভার্ব পাচ্ছি, মানে কি এখানে দুইটা ক্লজ। আর এই দুইটা ক্লজের মধ্যে থেকে একটা অংশ যদি আমি বলি ইফ ইউ ওয়ার্ক হার্ড, মনে করো আমি বললাম ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটা বলে আমি থেমে গেছি এবং ফুল স্টপ, এখানে ফুল স্টপ দেওয়া যাবে? যদি আমি কঠোর পরিশ্রম করি, তোমার মনের মধ্যে কি আকাঙ্ক্ষা জাগবে না যে এর পরের অংশটা কি? এই জায়গাটার মধ্যেই কাজ করে যে এই বাক্যটা কি পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ। যখন ক্লজ থাকার পরেও ওই অংশটা আসলে পরিপূর্ণ না, সেটা আসলে মেইন ক্লজ না। কিন্তু দেখো আমি যদি এইখান থেকে ধরি ইউ উইল বি সাকসেস, তুমি কি সফল হবে, বাক্যটা যদি আমি ফুল স্টপ দিয়ে দিই এবং সামনে কিছু নাও রাখি, তো বাক্যটা পরিপূর্ণ অংশ প্রকাশ করতেছে। দ্যাট মিনস এটাই অ্যাকচুয়ালি আমাদের করতেছে, প্রুফ করতেছে যে এটা হলো আমাদের মেইন ক্লজ। সেকেন্ডলি, উই ভিজিটেড কুমিল্লা ইন অক্টোবর and then we visited ঢাকা in November, এই জায়গার মধ্যে থেকে ভিজিটেড এটা একটা ফাইনাইট ভার্ব এবং সাথে সাথে কি এখানের মধ্যে থেকে এই যে ভিজিটেড এটা একটা ফাইনাইট ভার্ব। দেখো এই জায়গার মধ্যে থেকে আমি যদি এইখান থেকে এই পর্যন্ত রাইখা ফুল স্টপ দিয়ে দিই, বাক্যটা পরিপূর্ণ। আবার এন্ডের পরে যদি বলি যে উই ভিজিটেড ঢাকা ইন নভেম্বর, এইটুকু যদি বলি, এটাও কিন্তু পরিপূর্ণ। দ্যাট মিনস কি এখানের মধ্যে থেকে দুইটাই ক্লজ এবং দুইটাই কি মেইন ক্লজের মতো কাজ করতেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের যে পেজটা আমরা একটুখানি এখানে দেখবো সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে। সাবঅর্ডিনেট ক্লজ এখন আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, খুব বেশি পরিমাণে আর ডিপে যেতে হবে না। আশা করি এর আগেরগুলোর মধ্যে থেকে তুমি আসলে ক্লিয়ার হয়ে গেছো। দেখো এখানে আমাদের বলা হচ্ছে যদি কোনো ক্লজ, যে ক্লজের একটি সাবজেক্ট, যে ক্লজের মধ্যে থেকে কি একটি সাবজেক্ট থাকবে এবং ফাইনাইট ভার্ব থাকবে, ওই যে বললাম যে প্রতিবার ক্লজের মধ্যে থেকে এই দুইটা জিনিস আসবেই, অর্থাৎ কি আমাদের সাবজেক্ট এবং আমাদের ফাইনাইট ভার্ব থাকবেই, কিন্তু বলা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের সাহায্য ছাড়া পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। তার মানে এটা হলো কি বাক্যের ওই অংশটা যে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। আমরা যদি এখানে আমাদের একটু দেখি যে এখানে আমাদের বৈশিষ্ট্যগুলো কি কি। এক নম্বর বৈশিষ্ট্য হলো এটি একা অর্থ সম্পূর্ণ করতে পারে না। ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, কিন্তু একা অর্থ প্রকাশ করতে পারতেছে না। সেকেন্ডলি, এটি একটি মেইন ক্লজের উপর নির্ভরশীল। ওই যে বললাম যেহেতু এটা ডিপেন্ডেন্ট ক্লজ, দ্যাট মিনস কি এখানে আমাদের থেকে আমাদেরকে বুঝতে হবে যে সে আরেকটা অংশের উপর নির্ভরশীল। এই জায়গার মধ্যে এক্সাম্পল একটু দেখো, আই ওয়েন্ট টু স্কুল, এই যে ওই একই এক্সাম্পল যদি আমরা একটু দেখি যে দো ইট ওয়াজ রেইনিং, আমি যদি এই অংশটাকে না রেখে শুধুমাত্র বলি দো ইট ওয়াজ রেইনিং, যদিও বৃষ্টি হচ্ছিল, অতীতের কথা চলমান, দ্যাট মিনস কি যদিও বৃষ্টি হচ্ছিল, থেমে গেলাম, তোমার কি মনে হবে না আগে বা পরে কিছু আছে? অথবা বলতে মনে হবে না যে বাক্যটা কিছু জানি অসম্পূর্ণ, বাক্যের মধ্যে আরও কিছু আছে? এই বাক্যের আকাঙ্ক্ষা জাগানোর যে অংশটা, এইটাই অ্যাকচুয়ালি কি আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে, এই যে এইটাই এখানে আমাদের লেখা হয়েছে
আমরা পরের পেজের মধ্যে চলে যাচ্ছি। পরের পেজের মধ্যে থেকে আমরা যদি দেখি সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ সম্পর্কে ওই যে একই রকমভাবে সাজানো এই পর্যন্ত, আমি জাস্ট এক্সাম্পলগুলো তোমাদের সাথে একটুখানি এক্সপ্লেন করবো, দ্যাটস ওয়াই আমি এখানের মধ্যে লিখছি। দেখো, I saw a poor boy who was hungry। এই জায়গাটার মধ্যে থেকে I saw a poor boy, এখানে যে ফুল স্টপ দিয়ে দিই এটা কিন্তু মেইন ক্লজ, কিন্তু বাকির এই অংশ who was hungry, আমি শুধু বললাম who was hungry, যে হয় ক্ষুধার্ত, যে ছিল ক্ষুধার্ত। যদি একটু বলি তাহলে কি বাক্যটা কি পরিপূর্ণ না। দ্যাট মিনস বাক্যের এই অংশটার মধ্যে থেকে যদিও এটা ক্লজ, দ্যাট মিনস কি ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, কিন্তু কি বাকির এই অংশটা আরেকটা অংশের উপর নির্ভরশীল, তার মানে নির্ভরশীল অংশটাকে কি বলবো আমরা? সাবঅর্ডিনেট ক্লজ। ক্লিয়ার? এরপরে দেখো, দ্য টিচার আস্কড মেনি কোয়েশ্চেন্স, টিচার অনেকগুলো কোশ্চেন করছে, বাট নোবডি কুড অ্যান্সার। এই জায়গার মধ্যে থেকে আমরা যদি বলি যে এই অংশটার মধ্যে থেকে ভালো করে একটু খেয়াল করো, আমরা এখানের মধ্যে রাখার চেষ্টা করছি কি বাট মানে কি, বাট মানে কিন্তু এখানের মধ্যে থেকে নোবডি কুড অ্যান্সার, এটা পরিপূর্ণ অংশ। আবার এখানের মধ্যে থেকে কি এই জায়গাটার মধ্যে থেকে এইটাও একটা পরিপূর্ণ অংশ। দ্যাট মিনস কি দ্য টিচার আস্কড মেনি কোয়েশ্চেন, কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, অনেকগুলো কোশ্চেন জিজ্ঞাসা করেছিল, এইটাও একটা পরিপূর্ণ অংশ, আর ওই পাঁচটাও একটা পরিপূর্ণ অংশ। এই জায়গার মধ্যে থেকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি, এটা কিন্তু চিন্তার বিষয়। এই জায়গার মধ্যে আমরা সাবঅর্ডিনেট ক্লজ আসলে পাচ্ছি না, তার মানে কি এটা একটার উপর নির্ভরশীল না, কারণ কি নোবডি কুড অ্যান্সার, কেউ অ্যান্সার করতে পারেনি, একটা সহজ বাক্য, ঠিক না? এরপর যদি আমরা এখানের মধ্যে থেকে বলি যে এটা তো হয়ে গেল, শি ওয়েন্ট টু বেড আফটার ওয়াচিং দ্য শো। এই জায়গার মধ্যে থেকে একটু খেয়াল করো, বলছে শি ওয়েন্ট, এটা কিন্তু আমরা একটা ফাইনাইট ভার্ব পাচ্ছি, টু বেড আফটার ওয়াচিং এই জায়গাটার মধ্যে থেকে আমরা একটা নন ফাইনাইট ভার্ব পাচ্ছি। তোমরা একটু বলো তো এই জায়গার মধ্যে থেকে কোনো সাবঅর্ডিনেট ক্লজ আছে কিনা, এটা আমাকে কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? গেল, এইটা আমাকে জানিয়ে রাখো। এইটার পরে আমরা যে জিনিসটা করবো সেটা হলো কি সাবঅর্ডিনেট ক্লজের এই অংশটার মধ্যে থেকে আমরা একটু দেখবো যে সাবঅর্ডিনেট ক্লজ অ্যাকচুয়ালি কি তিনটা প্রকার আছে। কয়টা প্রকার আছে? তিনটা। একটা হলো আমাদের নাউন ক্লজ, আরেকটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ, আরেকটা হলো কি অ্যাডভার্ব ক্লজ। এখন আমরা এই তিনটা সম্পর্কে টুকটাক হালকা ধারণা নিব, কারণ অনেকেই শুধু সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে আমরা জানি, কিন্তু সাবঅর্ডিনেটের ভিতরে যে আরও কিছু ক্লাসিফিকেশনস আছে এটা আমরা অনেকেই জানি না। সো এই জায়গার মধ্যে থেকে আমরা নাউন ক্লজ সম্পর্কে যদি একটুখানি বলি, নাউন ক্লজটা অ্যাকচুয়ালি কেমন হবে? বলা হচ্ছে যে ক্লজ বাক্যের মধ্যে থেকে নাউনের কাজ করে, যে ক্লজ বাক্যে নাউনের কাজ করে, যেমন সাবজেক্ট বা অবজেক্ট বা কমপ্লিমেন্ট ইত্যাদি, হ্যাঁ, তাকে নাউন ক্লজ বলা হচ্ছে। কি, কে, কাকে, এগুলা যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর পাওয়া যায়। আমি আরও একটা কথা এক্সট্রা বলে রাখতেছি, যদি এই জায়গাটাকে তুমি ইট দ্বারা চেঞ্জ করো তাহলে কি এটা চেঞ্জ হয়ে যাবে। দ্যাট মিনস কি তুমি বুঝতে পারবা যে এটা হয়তো সাবজেক্ট হিসেবে কাজ করবে, অথবা অবজেক্ট হিসেবে, অথবা কমপ্লিমেন্ট হিসেবে। যেমন ধরো এখানে বলছে আই নো দ্যাট হি ইজ অনেস্ট। আই নো এই জায়গার মধ্যে থেকে যদি তুমি এখানের মধ্যে থেকে আই নো এই জায়গার মধ্যে থেকে আমি শুধুমাত্র পরিবর্তন করতেছি আই নো ইট, এই পুরা ক্লজটাকে তুমি ইট দ্বারা পরিবর্তন করে দাও, হয়? অবশ্যই হয়। আই নো ইট, আমি এটা জানি, তার মানে কি জানি? হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। এই জায়গাটার মধ্যে বললাম, তার মানে কি অনেস্টটাকে কি হয়? এ নাকি অ্যান? কমেন্টে জানাও। অ্যান হয়। আচ্ছা, বাই দ্য ওয়ে এখানের মধ্যে থেকে কি আই নো ইট। আচ্ছা, এই জায়গার মধ্যে থেকে আমি কিছুই লিখলাম না, যে হোয়াট হি সেইড সারপ্রাইজ মি, তার মানে ইট সারপ্রাইজড মি, তার মানে কি এটা ইট দ্বারা পরিবর্তন করা যাচ্ছে নাউনের জায়গার মধ্যে থেকে। ইট ডিপেন্ডস অন হাউ হি ফিলস, ইট ডিপেন্ডস অন ইট, এটা নির্ভর করে এটার উপরে। দ্যাট মিনস কি এটাও ইট দ্বারা পরিবর্তন করা যাচ্ছে। দ্যাট মিনস কি এটা আমরা নাউন ক্লজ হিসেবে বুঝতে পারলাম। দেখো আমাদের নাউন ক্লজের পরে অ্যাডজেক্টিভ ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে থেকে আমরা দেখব যে ক্লজের মধ্যে থেকে নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে, যে ক্লজ অ্যাকচুয়ালি কি নাউন বা প্রোনাউনকে বর্ণনা করে বা মডিফাই করে, তাকে অ্যাকচুয়ালি কি আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ বলে। এখন কোনটা, কেমন, এই প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেই ক্লজটাই কি অ্যাকচুয়ালি সাবঅর্ডিনেট ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে থেকে সেটা কি অ্যাডজেক্টিভ ক্লজ। এখন দেখো এক্সাম্পলের মধ্যে থেকে দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই আঙ্কল, এই জায়গাটার মধ্যে কি তুমি ইট দ্বারা পরিবর্তন করতে পারবা? হ্যাঁ, দ্য ম্যান ইট ইজ মাই আঙ্কল, না, এটা হয় না। দ্যাট মিনস কি এটা নাউন ক্লজ না, আগেই বাদ। দ্যাট মিনস কি নাউন ক্লজ না। এখন হতে পারে কি এটা হয়তো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ক্লজ। এখন এই জায়গার মধ্যে থেকে কি দ্য ম্যান, এই জায়গাটার মধ্যে থেকে এটা যদি আমরা নাও দিই তাও কিন্তু চলে, কিন্তু এই যে ম্যান সম্পর্কে যেই মানুষটা আসতেছিল, হ্যাঁ, ইজ মাই আঙ্কল, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে থেকে আমরা যদি এইটাকে একটুখানি চিন্তা করি তাহলে কি সে ম্যানকে ডিফাইন করতেছে। সাবজেক্টকে যে ডিফাইন করে তাকে কি বলা হচ্ছে? সাবজেক্টকে যে ডিফাইন করে তাকে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ বলা হচ্ছে, এবং ওই ক্লজটা অ্যাকচুয়ালি কি অ্যাডজেক্টিভ ক্লজ। দ্যাট মিনস কি এইটা অ্যাকচুয়ালি কি একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক একইভাবে পরেরগুলোও একই রকম। আচ্ছা, প্রবলেম হলে আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাও, ঠিক আছে? আচ্ছা, এই জায়গার মধ্যে থেকে যদি সাবঅর্ডিনেট ক্লজের মধ্যে থেকে অ্যাডভার্ব ক্লজের কথা আমরা একটু চিন্তা করি, যে ক্লজ একটি ভার্ব
অ্যাডজেক্টিভ অথবা একটি অ্যাডভার্ব। আমরা বেসিক্যালি অ্যাডভার্বের সংজ্ঞা কি জানি, এগুলোই তো জানি, ঠিক না? অ্যাকচুয়ালি সে কী করে, ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ইভেন সে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, স্কল অ্যাকচুয়ালি অ্যাডভার্ব। আচ্ছা, এই জায়গার মধ্যে থেকে আমি খুব বেশি জিনিসটা দেইনি, আমি চাই তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখো, পরবর্তীতে অবশ্যই লিখবা, এবং এই সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। থ্যাংক ইউ সো মাচ মাশাআল্লাহ, অনেকে এখানের মধ্যে থেকে করতেছো, কোনো কোশ্চেন থাকলেও জানাও, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, এইখানের মধ্যে থেকে দেখো আমরা অ্যাডভার্ব ক্লসের মধ্যে থেকে কী পাই। অ্যাকচুয়ালি কি অ্যাডভার্ব ক্লসের মধ্যে থেকে অ্যাডভার্ব ক্লস টাইমের উপর ডিপেন্ড করে হয়, প্লেসের উপর ডিপেন্ড করা হয়, রিজনের উপর ডিপেন্ড করা হয়, ম্যানার উপর ডিপেন্ড করে হয়, কন্ডিশন, ডিগ্রি, রেজাল্টস অ্যান্ড পারপাস। এই সবগুলা যখন ক্লজ হিসেবে আমরা পাবো, তখন আমরা বেসিক্যালি পরের যে ক্লজটা অ্যাকচুয়ালি এটার উপর ডিপেন্ড করে হবে, সেই ক্লজের স্টার্টিংটা এই কনজাংশনসগুলো দ্বারা হয়, ঠিক আছে? এইটা খুব ডিফাইন করার সময় আজকে পাচ্ছি না, বাট আমি তোমাদেরকে বলে রাখলাম, যদি তোমরা চাও আমি এই টোটালটাকে খুব সুন্দর করে একটা শিট হিসেবে বানিয়ে রাখবো। তোমরা যদি পিটিএসে আসো এবং সেখানের মধ্যে থেকে এটা চাও, তাহলে অবশ্যই তোমরা এখান থেকে এটা নিতে পারবে, ঠিক আছে? বাই দ্য ওয়ে, আমরা এই জায়গাটাকে একটু ভালো করে দেখে নিলাম। এখন কথা হলো কি, যে যদি আমরা এই জায়গাটা শেষ করে ফেলি, তাহলে একদম ফাইনালি আমরা আমাদের একদম লাস্ট স্লাইডের কাছাকাছি চলে আসছি। দেখো, কোঅর্ডিনেট ক্লজটা অ্যাকচুয়ালি কি? কোঅর্ডিনেট ক্লজ হলো কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যখন দুই বা ততোধিক একই জাতীয় ক্লজ, আমি বেসিক্যালি বলবো দুটা মেইন ক্লজ যখন নাকি কোঅর্ডিনেট কনজাংশনস দ্বারা যুক্ত হয়, তখন একটা অপরটার কোঅর্ডিনেট হয়ে যায়। একটাকে মেইন ধরবা, তাহলে অন্যটা কোঅর্ডিনেট, যদি পরেরটা তুমি মেইন ধরো, আগেরটা কি কোঅর্ডিনেট হয়ে যায়, ঠিক আছে? সে এই জায়গার মধ্যে থেকে খুবই ইজি একটা বিষয় যে কোঅর্ডিনেট ক্লজ কাকে বলা হচ্ছে। যদি ফ্যান বয়েজ, একবার ইজি জিনিস ভাই, ফ্যান বয়েজ দ্বারা যদি আমি ফ্যান বয়েজ বলতেছি, এটা একটু ব্যাখ্যা করবো, ওয়েট। আমরা যদি কিছু কনজাংশন অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশনস দ্বারা যদি আমরা দুই পাশে দুইটা মেইন ক্লজ পাই, তখন একটা অপরটার কোঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? তুমি ডানেরটার কোঅর্ডিনেট বলতে পারবে না, বা বামেরটা বলতে পারবে না, বলতে পারি কি আমরা একটা আরেকটার কোঅর্ডিনেট ক্লজ। এখন দেখো, আমি এখানে মধ্যে দুইটা বৈশিষ্ট্যের কথা বলছি, প্রতিটার মধ্যে থেকেই তো আমি একটু সেম রাখার চেষ্টা করছি, বৈশিষ্ট্যের কথা বলছি, ঠিক না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মিস্টার ঘোস্ট, তুমি বিডি ঘোস্ট, এটা কে তুমি? আচ্ছা, দেব প্রিয় দাস স্যার, এগুলা আচ্ছা ঠিক আছে, তুমি বুঝতে পারো নাই, তুমি হয়তো শুরু থেকে জয়েন করো নাই, শেষ করার পরে শুরু থেকে দেখবা আসলেই দেব তুমি বুঝো, আমি দেব তোমাকে চিনছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে শাহজেদ, থ্যাংক ইউ সো মাচ। সামিউল হাসান শাহজেদ, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা তাহলে দেখতে থাকো, আমরা ক্লাসটা শেষের দিকে চলে যাচ্ছি আর কি। তো বাই দ্য ওয়ে, এইখানের মধ্যে থেকে খেয়াল করো, দুইটি ক্লজ যখন সমান গুরুত্ব সম্পন্ন হয়, তখন একটা আরেকটার কোঅর্ডিনেট ক্লজ হয়ে যায়, এবং বলা হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশনসগুলো কি কি। দেখো, কোঅর্ডিনেট কনজাংশনসগুলো অ্যান্ড, বাট, অর, সো, ফর, ইয়েট। আমরা কি করি, এখানের মধ্যে থেকে ফরের এফ নিয়ে আসলাম, এফ, তারপরে এখানের মধ্যে অ্যান্ডের এ নিয়ে আসলাম মনে করো, ঠিক আছে? তারপরে এখানের মধ্যে থেকে এই যে নরের এনটা নিয়ে আসলাম, হয়ে গেছে ফ্যান। তারপরে বি থেকে আনলাম, এখানের মধ্যে থেকে কি বাটের বি নিয়ে আসলাম, ঠিক আছে? এখানে ও বাকি আছে, দ্যাট মিনস এখানের মধ্যে থেকে ও লিখলাম, সো বাকি আছে, এখানে ইয়েট বাকি আছে, তো ইয়েটটা আগে লিখলাম আমি ওয়াই, আর অ্যাসেট লিখলাম আমি সো। তাহলে দেখো সবগুলো হয়ে গেছে। এখন সবগুলো থেকে মিলে প্রথম অক্ষরগুলো মিলে কি হয়, ফ্যান বয়েজ। দ্যাট মিনস কি, এফ তে ফর, এতে অ্যান্ড, এনতে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট, এসে সো। এই যে ফ্যান বয়েজ শর্টকাটলি, এটা আলহামদুলিল্লাহ আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। যদি এই বাক্যগুলো থাকে তাহলে কি এক পাশের ক্লজ অন্য পাশের জন্য কোঅর্ডিনেট হয়ে যায়। আমি একটুখানি এক্সাম্পল দেখি। আই কল্ড হিম বাট হি ডিডন্ট অ্যান্সার। একটু খেয়াল করো, এই জায়গার মধ্যে থেকে আই কল্ড হিম, এটা কিন্তু পরিপূর্ণ বাক্য, এটা একটা পরিপূর্ণ ক্লজ, ঠিক না? আর হি ডিডন্ট অ্যান্সার, সে অ্যান্সার দেয়নি, এটাও কিন্তু পরিপূর্ণ ক্লজ, কিন্তু মাঝখানে যুক্ত আছে কি বাটের দ্বারা। যেহেতু বাটের দ্বারা যুক্ত আছে, দ্যাট মিনস কি বাট দ্বারা যুক্ত এই পাশেরটা যদি মেইন হয় এটাকে কোঅর্ডিনেট ধরবা, যদি এটা মেইন হয় তাহলে এটা কোঅর্ডিনেট ধরবা, গেল? ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। আর যারা বুঝতেছো না তারা কিন্তু এই শুধুমাত্র ক্লাসটুকু অর্ধেক করলে চলবে না, পুরো ক্লাসটা করতে হবে, ঠিক আছে? তার সঙ্গে কমেন্ট বক্সে জানাও। এখানে আমাদের থেকে কোঅর্ডিনেট ক্লজের কথা যদি বলি, এই জায়গাটা সম্পূর্ণ সেম রেখেছি, এখানে একটু এক্সাম্পল দিয়েছি, ভালো করে খেয়াল করো। উই ওয়ার্ক হার্ড, ঠিক আছে? মাঝে মধ্যে সে আমার কথা শোনে না, আবার মাঝে মধ্যে অনেক বেশি শোনে। দেখো, হি ওয়ার্ক হার্ড, এটা
একটা অংশ, এটা কিন্তু পরিপূর্ণ একটা ক্লজ, ঠিক না? আর এখানের মধ্যে থেকে অ্যান্ড ছাড়া যদি আমি বলি যে ক্যান গেট সাকসেস, তাহলে কি এই সাবজেক্টটা যদি এখানের মধ্যে দিই উই ক্যান গেট সাকসেস, তাহলে এটাও কি একটা পরিপূর্ণ ক্লজ। দ্যাট মিনস কি অ্যান্ড যুক্ত হওয়ার কারণে এটা মেইন ধরলে এটা কোঅর্ডিনেট, এটা মেইন ধরলে এটা কোঅর্ডিনেট। এখন এইটা অ্যাকচুয়ালি কি, এটা মেইন, এটা কোঅর্ডিনেট, ঠিক আছে? পরেরটার মধ্যে বলছে রিড অ্যাটেন্টিভলি। দেখো এখানে কিন্তু ফাইনাইট ভার্ব আছে না, ফাইনাইট ভার্ব। আর এখান থেকে ইউ উইল ফেইল, এখানে একটা ফাইনাইট ভার্ব আছে না, আছে। দুইটাই কিন্তু ক্লজ। এবং রিড অ্যাটেন্টিভলি ভালো করে পড়াশোনা করো। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কি সবসময় কি ইউ থাকে, বলো? ওপেন দ্য ডোর, ক্লোজ দ্য উইন্ডো, এই জায়গার মধ্যে ইউগুলা উজ্জ্বল থাকে, দ্যাট মিনস কি অনুপস্থিত থাকে। তবুও কি আমরা বুঝে নেই এখানে আমাদের ভার্ব দ্বারা স্টার্ট হওয়া মানে কি আমাকে কিছু একটা অর্ডার দেওয়া হচ্ছে বা অ্যাডভাইস দেওয়া হচ্ছে, বা এখানের মধ্যে থেকে আমাকে কিছু সাজেস্ট করা হচ্ছে, ঠিক না, কিছু রিকোয়েস্ট করা হচ্ছে। সো এই জায়গার মধ্যে থেকে আমরা কি রিড অ্যাটেন্টিভলি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা একটা মেইন ক্লজ, এবং এই পাশেটা মেইন ক্লজ এবং অর দ্বারা যুক্ত হওয়ার কারণে কি এটা মেইন ধরলে এটা সাবঅর্ডিনেট ধরবা, এটা সাবঅর্ডিনেট, এটা মেইন ধরলে এটা সাবঅর্ডিনেট ধরবা। অ্যান্ড লাস্ট ওয়ান, আই ওয়াজ ইল, আমি অসুস্থ ছিলাম। হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, সে, আচ্ছা সরি, এখানের মধ্যে থেকে মিস্টেকেনলি বলছে হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। হি অ্যাটেন্ডেড দ্য ক্লাস, এই দুইটাই কিন্তু মেইন। দ্যাট মিনস কি এই দুইটার পরে আগে যদি কিছু না দাও, পরে ফুল স্টপ বসায় দাও, সেন্টেন্স হয়ে গেছে। এই ক্লজটা কি সেন্টেন্স হওয়ার জন্য পরিপূর্ণ। এইটা শুরু হয়েছে এবং এখানে ফুল স্টপ বসায় দিয়ে শেষ করে দাও, হ্যাঁ সেন্টেন্স হয়ে গেছে। দ্যাট মিনস কি এইটাও মেইন ক্লজ, এটাও মেইন ক্লজ। আর এই দুই মেইন ক্লজের মধ্যে যখন আমরা ফ্যান বয়েজ, যে ফ্যান বয়েজ বিয়ের বাট, এটা বুঝে গেলাম। দ্যাট মিনস কি এটা মেইন হলে এটা সাবঅর্ডিনেট, সরি কোঅর্ডিনেট, আর এইটা যদি মেইন হয় তাহলে এটাকে কোঅর্ডিনেট ধরবা। আশা করি তোমাদের কাছে ক্লজটা পরিপূর্ণভাবে ক্লিয়ার। আমরা ক্লাস একদমই শেষ, ঠিক আছে, একদম শেষ। তবুও আমি তোমাদেরকে শর্টকাটলি বলেছিলাম একটু সামারি একটু দেখে নাও। আমরা বেসিক্যালি ক্লজ সম্পর্কে আইডিয়া নিলাম যে মেইন ক্লজ অ্যাকচুয়ালি কি মেইন আইডিয়াগুলো প্রেজেন্ট করে। এখানের মধ্যে থেকে ক্যান স্ট্যান্ড অ্যালোন, একাকি বসতে পারে, হ্যাঁ অবশ্যই বসতে পারে। আর স্টার্ট উইথ কি সাবজেক্ট অ্যান্ড ভার্ব, এটা দ্বারা স্টার্ট হচ্ছে। সেকেন্ডলি আমরা সাবঅর্ডিনেটের কথা যদি বলি, এটা একটা এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করে আমাদেরকে, যেটা কি বাক্যের পরিপূর্ণ অংশ না, আর একটা অংশ নির্ভরশীল ক্লজ। এটা কি একাকি বসতে পারে? নো, এটা একাকি বসতে পারে না। এবং স্টার্টস উইথ এই যে এখানে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশনস অনেকগুলো আছে, আমি ইনশাল্লাহ পরে কোন একটা ক্লাসের মধ্যে থেকে সাবঅর্ডিনেট কনজাংশনগুলো একটুখানি ক্লিয়ার করে বলবো, না অনেকগুলো আছে আসলে। সো বিকজ অফ দো এটসেট্রা, এইগুলো। অ্যান্ড দ্য ফাইনাল আমাদের বলছে কোঅর্ডিনেট ক্লজের কথা। এটা কি বলছে ইকুয়াল ইম্পর্টেন্ট, দ্যাট মিনস কি দুই পাশেই বসবে, ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং এটা কি একা বসতে পারে? হ্যাঁ একাও বসতে পারে। সেটা কি একা হওয়ার জন্য পসিবল, এটা আমরা একটু আগে জানলাম। এবং এটা কি অ্যান্ড, বাট, অর, সো এই শব্দগুলা তার আগে পরে বসতে পারে, ঠিক আছে? ওকে, এই হলো আমাদের একটা সামারি। অ্যান্ড আমাদের সেকেন্ড সামারির কথা যেটা বলবো সেটা হলো কি আমাদের ক্লজ মানে কি আমরা জানলাম কি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। এখন এটা তিন টাইপের হয়, সেটা কি মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজ সম্পর্কে আমরা জানলাম যেটা কি হয়, তিনটা সাব টাইপ হয়। সেটা হলো কি নাউন এবং অ্যাডজেক্টিভের উপর ডিপেন্ড করে এবং অ্যাডভার্ব এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? এইটা গেল। এখন কাজ হলো ফাইনাল, এখন আমাদের একটা কুইজের পালা। আমি এই কিউআর কোডটা কমেন্ট বক্সে দিয়ে রাখতেছি, ঠিক আছে? এই কমেন্ট বক্সের মধ্যে থেকে আমি দিয়ে রাখার পরে তোমরা এটাকে স্ক্যান করে একটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন পেয়ে যাবা। আমি চাই তোমরা খুব শর্টকাটলি খাতার মধ্যে থেকে সেই কোশ্চেনগুলোকে খুব সুন্দর করে জাস্ট অ্যান্সারগুলো লেখো, লিখে সেইটাকে আমাদের কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দাও, ঠিক আছে? আশা করি আজকের ক্লাসটি তোমাদের কাছে খুবই ইনফরমেটিভ লেগেছে এবং আমি যথেষ্ট ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি। যদি কারো কোনো প্রবলেম হয়, প্রবলেম থাকতেই পারে, সবাই আমরা সেম না। কারো কাছে আজকের ক্লাসটা পর্যাপ্ত এবং যথেষ্ট মনে হতে পারে, কারো কাছে আরও কিছু জানার আগ্রহ থাকতে পারে, এবং কারো কাছে এটা বলতেছে যে একটু কি বলবো, মানে আগ্রহ বাড়াতে পারে, ঠিক না? সো আমি চাই তোমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আমাকে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের আসলে ক্লাসটি কেমন লেগেছে। এবং এরকম আরও ইনফরমেটিভ ক্লাসগুলো আমরা প্রতি সপ্তাহে করতে চলেছি সোমবার দিন। আমার সাথে তোমরা ক্লাস করো এবং আরও একদিন আমাদের আরেকজন স্যার আছেন ইংরেজির, তিনি ক্লাস নেবেন তোমাদের সাথে। ক্লাসগুলো খুবই ইনফরমেটিভ হবে এবং প্রতিটা ক্লাস খুব মনোযোগের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত করবে বলে আমি আশা করছি। এই শুভকামনা নিয়ে তোমাদের প্রতি যে তোমরা খুব ভালো রেজাল্ট করবে, ভালো ফলাফল করবে এবং তোমাদেরকে ইংরেজির একদম খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ, এই আশা নিয়ে আজকে ক্লাসটা শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসটা এতক্ষণ করার জন্য। আসসালামু আলাইকুম।